তার ৩ মেয়ে। বড় মেয়ের নাম সাদিয়া, যে মায়ের কাছে বসে সেলাইয়ের কাজে সাহায্য করে। মেঝো মেয়ের নাম মাইশা, সে সব সময় ঘর গোছাতো। আর ছোট মেয়ের নাম ছিল শিউলি। শিউলি অনেক আদরের ছিল, তাই ওকে কোনো কাজ করতে হতো না। ওদের মা ঘরে বসে বিভিন্ন ধরনের কাপড় ও জামা লেহেঙ্গা সেলাই করত, তা দিয়েই ওদের সংসার চলতো। সেই সাথে তিনি এভাবেই মেয়েদের বড় করছিলেন। একদিন তার মেয়ে সাদিয়া বলে, মা, কালকে সকালে তুমি কাপড় নিয়ে আসলে আর আজকে তা শেষ করে ফেললে। তোমার হাতে মা জাদু আছে। সাদিয়ার এই কথা শুনে ওর মা হাসতে থাকে আর কাপড় সেলাই করতে করতে বলে, মারে, আমার হাতে জাদু আছে কিনা জানি না, কিন্তু সকল কথা ভেবে আমাকে সেলাইয়ের কাজ চালাতে হয়, তাই হয়তো বেশি কাজ করতে পারছি। মায়ের এই কথা শুনে সাদিয়া মন খারাপ করে বলে, মা, আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এমন কষ্ট তোমাকে করতে হতো না। আর আমরা এত অপয়া যে আমরা আমাদের বাবাকে মেরে ফেললাম। এই কথা বলে সাদিয়া কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখে ওদের মা সেলাইয়ের কাজ না করে মেয়ের কাছে যায় আর বলে, সাদিয়া, তুমি এসব কি বলছো মা? আমি কি তোমাকে কোনোদিন তোমাদের বাবার মৃত্যুর জন্য দায়ী করেছি? তাহলে আজ হঠাৎ কেন এই কথা বলছো? মায়ের কথা শুনেও সাদিয়া কিছুই বলে না, শুধু কান্না করতে থাকে। তখন তার মেঝো মেয়ে আসে আর বলে, মা, আপু সত্যি কথাই তো বলছে। কাকিমা আমাদের ৩ বোনকে অপয়া বলে বলে আমরা নাকি আমাদের বাবাকে মেরে ফেলেছি। মেয়েদের কথা শুনে ওদের মা অনেক কষ্ট পায় আর বলে, আল্লাহ তাআলা দুনিয়ার ভালো মন্দ সবকিছু নিজে সৃষ্টি করেছেন, আর তাই আমাদের সবকিছু দেখে শুনেই চলতে হবে। অনেকেই কটু কথা বলবে, এসব শুনে কষ্ট পাওয়া যাবে না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওরা ওদের মায়ের কথা শুনে বুঝতে পারে যে কেউ যদি ওদেরকে কটু কথা বলে তাহলে ওটা ওদেরকে মনে কষ্ট হিসেবে নেওয়া প্রয়োজন হবে না। ওরা যেন এইসব কথা না শুনে ওদের কাজ মন দিয়ে করে। একদিন সাদিয়া, মাইশা আর শিউলি রাস্তা দিয়ে হাঁটছিল। সেই পথ দিয়ে একজন মহিলা অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে যাচ্ছিল। সেই মহিলা একা একা এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারছিল না। উফ, এত শপিং করতে হয়, তাও আবার এত দূরে এসে, আর এগুলো সেলাই করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়, আর হেঁটে যেতে ভালো লাগছে না। কাকিমা, আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কথা বলি। আপনি যদি আমাদের কথা বিশ্বাস করেন তাহলে আমাদের মায়ের কাছে যান। আমাদের মা অনেক ভালো সেলাই করতে পারেন। আরে সত্যি নাকি? তোমাদের মা যদি আমার কাপড়টা খুব ভালো করে সেলাই করে দেয় তাহলে তো আমাকে কষ্ট করে বাজারে যেতে হবে না। আমার আসলে অনেক রকমের ডিজাইনের কাপড় সেলাই করতে হয়, এগুলোর একটা ব্যবসা আছে আমার। ঠিক আছে, চলো। তারপর ওরা ওদের মায়ের কাছে তাকে নিয়ে যায়। সেই মহিলা অনেকগুলো ডিজাইন ওদের মাকে বলে দেয় আর কিছু টাকা অ্যাডভান্স করে দেয়। আপা, আপনাকে যেমন বলেছি আপনি ঠিক তেমন করে ডিজাইন করবেন, আমি সময় মতো এসে নিয়ে যাব। মহিলার কথা শুনে ওদের মা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি আপনার কাপড় সেলাই সুন্দর করে দেব, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। তারপর ওদের মা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে থাকে। ৩ মেয়ে মায়ের ডিজাইন করা কাপড়গুলো মুগ্ধ হয়ে দেখছিল। তখন ওদের মা বলে, সাদিয়া, ভালো করে শিখে রাখো, আমার কিছু হয়ে গেলে তোমার 2 বোনকে তোমারই দেখাশোনা করতে হবে। ওরা ভাবে ওদের মা হয়তো মজা করছে, কিন্তু ওরা দেখে কিছুদিন পর ওদের অজান্তেই ওদের মায়ের শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধতে শুরু করেছে। ওদের মা অনেক অসুস্থ হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই ওদের মা মারা যায়। মায়ের মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে বড় বোন সাদিয়ার ওপর। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো কষ্ট পেতে দেব না। মায়ের ইচ্ছা ছিল আমি যেন তোমাদেরকে দেখে রাখি, আমি তোমাদেরকে দেখিয়ে রাখবো, অনেক আদর যত্ন করে রাখবো। মায়ের অভাব কখনোই আমি তোমাদের অনুভব করতে দেব না। এদিকে সেই মহিলা নিয়মিত ওদের থেকে কাপড় সেলাই করে নিত। সে যখন আসে আর জানতে পারে ওদের মা মারা গেছে তখন তিনি খুবই ব্যথিত হন। দেখো, আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু তোমাদের মা তো আমার থেকে অনেক টাকা অ্যাডভান্সও নিয়েছিল। এখন তোমরা যদি সেই কাপড় আমাকে সময় মতো ডেলিভারি নাই দিতে পারো, আর দিবে বা কিভাবে? তোমাদের মা তো মারাই গেছেন, আমার টাকাগুলো আমাকে ফেরত দাও।
তখন সাদিয়া বলে, আপনি চিন্তা করবেন না, টাকা আপনার ফেরত নিতে হবে না। আমি আমার মায়ের মতো করে সুন্দর ডিজাইন করেই আপনাকে কাপড়গুলো সেলাই করে দেব। আপনি কয়েকদিনের মধ্যেই চলে আসুন, আগামী শুক্রবারই চলে আসুন না। শুক্রবার দিন আসার আগেই সাদিয়া ওর দুই বোনের সাহায্যে ওর মায়ের মতো খুব সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে রাখে। সেই মহিলা ড্রেসগুলো দেখে অনেক পছন্দ করে আর কিছু টাকা বেশিও ওকে দিয়ে যায়। এরপর থেকে সেলাইয়ের কাজ করে সাদিয়া ওর দুই বোন মাইশা ও শিউলিকে বড় করতে থাকে। এদিকে সাদিয়ার এই সব সুখ দেখে গ্রামের প্রতিবেশী এক মহিলার খুবই হিংসা হতে থাকে। তাই সে রাতের বেলা গোপনে ওদের ঘরে আগুন লাগিয়ে দেয়। ওরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বের হলেও ওদের অর্ডারের সব কাপড় চোপড় সবকিছু পুড়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছি এটা আমাদের প্রতিবেশী ওই কুচক্রী কাকিমার কাজ। তিনি আমাদেরকে হিংসা করে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন কেমন হবে? আমরা যে অ্যাডভান্সের টাকা নিয়ে রেখেছি অনেক কাজের, সাথে এই কাপড়ের দামগুলোই বা আমরা কিভাবে পরিশোধ করব? ওরা সারা দিন কান্না করতে থাকে, কারণ ওদের আর কোনো উপায় ছিল না বেঁচে থাকার। এত টাকা ওরা কোনোভাবেই জরিমানা দিতে পারবে না। তখন হঠাৎ করে রাতের বেলা ওদের ঘর আলো করে দুইটা পরী প্রকট হয়। একটা ছিল সোনার পরী, আরেকটা রূপার পরী। তখন পরীদেরকে দেখে ওরা তিন বোন অবাক হয়ে যায়। ওই দুষ্টু মহিলাই তোমাদেরকে এই অবস্থা করেছে। আমি দেখেছিলাম, কিন্তু সাহায্য করতে পারিনি, একটা কাজে ব্যস্ত ছিলাম। আমি তোমাদের সাহায্য করতে চাই, বলো তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আমাদেরকে আগামীকালকের মধ্যে 7টা লেহেঙ্গা ডেলিভারি দিতে হবে। আমরা 7টা লেহেঙ্গা তো তৈরি করে নিতে পারবো আমাদের সেলাই মেশিনে, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই যে আমরা নতুন করে কাপড় কিনে আনতে পারবো। তারপর পরী তখন তার জাদুর কাঠি ঘোরায় আর সঙ্গে সঙ্গে সেখানে 7টা লেহেঙ্গা প্রকট হয়ে যায়, যেগুলো খুবই সুন্দর ছিল। তারপর সেখানে সাদিয়া নিজের মতো করে ডিজাইন করে দেয়, যাতে সেগুলো আরো সুন্দর লাগছিল। এগুলো তোমরা বিক্রি করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই নাও, আমি তোমাদের একটা জাদুর লেহেঙ্গা উপহার দিচ্ছি। এই লেহেঙ্গাটার কাছে তোমরা তোমাদের মনের যা প্রয়োজন তাই চাইতে পারবে। এটা তোমরা তোমাদের কাছে রাখো। এটা দিয়ে আমরা কি করব? তোমাদের যদি সেলাইয়ের জন্য কোনো কাপড়ের দরকার হয় বা কোনো কিছুর দরকার হয়, এই লেহেঙ্গার কাছে চেয়ে নিতে পারবে। তারপর ওরা সেই জাদুর লেহেঙ্গার থেকে অনেক অনেক কাপড় চেয়ে নিয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে থাকে। কিছুদিন পর ওরা তিন বোন খুব বড় একটা দোকান দেয়, যেখানে ওরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা বিক্রি করত। এরপর ওদের জীবনে আর কোনো কষ্ট থাকে না। ওরা তিন বোন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। তবে তারা শুধু রাজকন্যাই নয়, তারা ছিল 3 পরী রাজকন্যা, যা ছিল এক বৃদ্ধার ভবিষ্যৎবাণীর গুণ। উর্মিলার হাতে ছিল আলোর শক্তি, নলিনীর কণ্ঠে ছিল সঙ্গীতের জাদু, আর তিলোত্তমার চোখে ছিল স্বপ্নের জাদু, যে ভবিষ্যৎ দেখতে পারত। কিন্তু সুখের রাজ্যে কখনোই দীর্ঘদিন শান্তি থাকে না। দূরের অন্ধকার পর্বতের গুহায় বাস করত এক অন্ধকার ভয়ঙ্কর জাদুকর, যার নাম অসুর। তার একটাই লক্ষ্য, অরুণ রাজ্য দখল করে মানুষের আনন্দ কেড়ে নেওয়া। তাই সেই অসুর সবসময় জাদুবিদ্যা নিয়ে ধ্যানমগ্ন থাকত। এক বিকালে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ কালচে। 3 বোন বাগানে হাঁটছিল। আজ আকাশটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে আকাশের আলো যেন ম্লান হয়ে আসছে। হ্যাঁ আপু, আকাশটা যেন শান্ত, এমন নীরবতা আমি আগে কখনো দেখিনি। আজকে পাখিরাও যেন গান গাইছে না। আপু, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি কালো ছায়া পুরো রাজ্য ঢেকে ফেলেছে। বাবা বন্দী হয়ে আছেন, অসুর আবার ফিরে এসেছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখন ওদের মধ্যে উর্মিলা বলল, বোন, তোর কথাই যদি সত্যি হয় তাহলে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, যেন আমরা শয়তান অসুরকে পরাজিত করতে পারি, সেই সাথে আমাদের রাজ্যকেও বাঁচাতে পারি। এইসব কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারা 3 পরী রাজকন্যা প্রাসাদে ফিরে যায় আর তারা আলোচনায় বসে কিভাবে এগুলে রাজ্যের সবার ভালো হবে। অন্যদিকে রাজসভায় বসে আছেন রাজা প্রতাপ, পাশে রানী রুক্মিণী। হঠাৎ বজ্রপাত শুরু হয়,
সেই সাথে কালো ধোঁয়া চারপাশ ঘিরে ধরে, আর সেই কালো ধোঁয়ার ভেতর থেকে হাজির হয় শয়তান দুষ্টু জাদুকর অসুর। হা 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 হা, রাজা প্রতাপ সিংহ, তোমার সুখের রাজত্ব শেষ হলো। আজ থেকে অরুণ রাজ্য হবে আমার অন্ধকার সাম্রাজ্য। তুমি পারলে আমাকে আটকে দেখাও। শয়তান জাদুকর, তুমি যতই অন্ধকার ছড়াও, মানুষ কখনোই তোমাকে মানবে না, সেই সাথে সবাই তোমাকে ধ্বংস করে ফেলবে। আহ, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর। আর মানুষ হাসুক, আনন্দে বাঁচুক, গান গাক, তা আমি সহ্য করতে পারি না। হা 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 হা। অসুর জাদুর শিকল ছুঁড়ে রাজার হাত বেঁধে ফেলে। রানী রুক্মিণী চমকে ওঠেন এবং রাজাকে হাত বাঁধা অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকেন। রানী, তুমি কান্না করো না, আমার কিছুই হবে না। আমাদের কন্যারা এই কালো জাদুর হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে। তুমি মনে রেখো, আলো, সঙ্গীত আর স্বপ্নই আসল শক্তি যা ওদের মধ্যে আছে। তারপর দুষ্ট অসুর রাজাকে নিয়ে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। রানী কান্নায় ভেঙে পড়েন। তখনই রানীর 3 পরিকন্যা সেখানে আসে। মা, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? আর বাবাই বা কোথায়? তাকে প্রাসাদের কোথাও দেখতে পাচ্ছি না কেন? বড় মেয়ের কথা শুনে রানী কান্না করতে করতে সব ঘটনা বলতে থাকে। সেই সাথে অসুরের শক্তির কথাও বলে। মা, তুমি কান্না করো না, আমরা থাকতে বাবার কোনো ক্ষতি হবে না, সেই সাথে রাজ্যের ক্ষতিও করতে দেব না। মেয়ের কথা শুনে রানী কিছুটা স্বস্তি পান, তাই মেয়েদের সব কৌশল বলে দেন এবং তাদের বিশেষ ক্ষমতা কাজে লাগানোর কথাও বলেন। আমাদের বাবা বন্দী হয়ে গেছেন, আমরা কি তাকে ফিরিয়ে আনতে পারবো? আমরা কি দুষ্ট অসুরকে পরাজিত করতে পারবো? উর্মিলা বলে, বোনেরা, ভয় পেলে চলবে না, আমরা 3 জন একসাথেই থাকবো, অন্ধকার ভাঙতে পারবো, আর আমাদের বিশেষ ক্ষমতা আছে যা কাজে লাগানোর সময় এসে গেছে। তিলোত্তমা তখন বলে, আপু, আমি স্বপ্নে দেখেছি আমরা 3 জনের হাতে হাত রেখে শক্তি একত্র করলে অসুরকে হারানো সম্ভব। তাহলে চলো, আমরা আর দেরি না করে আমাদের বাবা আর রাজ্য দুটোকেই বাঁচাই। আমাদের এখনই শুরু করতে হবে। তারপর তারা 3 পরী রাজকন্যা তাদের শক্তি প্রয়োগ করে এবং তাদের ডানা দিয়ে আকাশে উড়ে অসুরের গুহার সন্ধান করতে থাকে। তারা 3 পরী রাজকন্যা বোন এক রহস্যময় বনে পৌঁছে যায়, যেখানে বাতাস শীষ দিচ্ছে, গাছগুলো দুলছে। হঠাৎ গাছপালা জীবন্ত হয়ে ওঠে, আর এসব দেখে তারা সেই বনে কিছুক্ষণ অবস্থান করে। তোমরা বাঁচতে চাইলে ফিরে যাও, অন্ধকার তোমাদেরকে গ্রাস করবে, তাই আর সামনের দিকে যেও না। ওদের 3 বোনকে একটা জাদুকরি গাছ ডেকে এই কথা বলতে থাকে। না, তুমি আমাদের আটকাতে পারবে না, আমরা তোমার কোনো কথাই ভয় করি না। উর্মিলার কথা শুনে গাছগুলো শান্ত হয়ে যায়, তাদেরকে ছেড়ে দেয়। চারদিকে আলোর ঝলকানি। তিলোত্তমা হেসে বলে, দেখলে, ভয় ভাঙতে আমাদের শক্তি যথেষ্ট। এবার আমাদের দুষ্টু অসুরের গুহায় যেতে হবে। এই কথা বলে তারা 3 পরী রাজকন্যা অসুরের গুহার দিকে এগিয়ে যায়। তারা একটা গুহার কাছে পৌঁছে যায়। তখন কালো পোশাক পরা এক নারী সামনে আসে, যে অসুরের সহযোগী। তার নাম মায়াবিনী। তোরা রাজকন্যারা কি ভেবেছিস কালো জাদুকরের দুর্গে পৌঁছানো এত সহজ? তোরা বাঁচতে চাইলে ফিরে যা। তুমি কে? কে তুমি? আমাদের পথ আটকাচ্ছ কেন? আমরা অসুরের কাছে যাব, তুমি আমাদের যেতে দাও। আমি অন্ধকারের রানী, আমি তোদের স্বপ্ন ভেঙে দেব। আর জাদুকরের সাথে দেখা করতে হলে আমার সাথে লড়াই করতে হবে, তবেই তোরা ভিতরে যেতে পারবি। তিলোত্তমা বলে, স্বপ্ন কখনোই ভাঙে না, স্বপ্নই আমাদের শক্তি, আমরা তোমার সাথে লড়াই করতে প্রস্তুত। তারপর মায়াবিনী তার চোখ দিয়ে জাদুর আগুন ছোড়ে। অন্যদিকে উর্মিলা আলোর ঢাল নামায়। শেষে 3 জনের শক্তি এক হয়ে মায়াবিনীকে পরাজিত করে। সে ধোঁয়ায় মিলিয়ে যায়। তারা 3 পরী রাজকন্যা বোন কালো দুর্গে প্রবেশ করে। তখনই তারা তাদের হাত বাঁধা বাবাকে দেখতে পায়। তখনই উর্মিলা, নলিনী ও তিলোত্তমা কান্নায় ভেঙে পড়ে। অবশেষে তোমরা এলে। ভেবেছ আমাকে হারাতে পারবে? হা 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 হা। কিন্তু আমি তোমাদের শেষ করে ফেলবো, সেই সাথে তোমাদের সব শক্তি আমার করে নেব। তুমি ভুল কথা বলছো। অন্ধকার কখনোই আলোকে হারাতে পারে না, তাই তুমি আমাদেরকে পরাজিত করতে পারবে না। উর্মিলার কথা শুনে অসুর বিশাল এক আগুনের গোলা ছোড়ে, যেন ভয়ে দুর্গ কেঁপে ওঠে।
অন্যদিকে 3 পরিকন্যা একসাথে দাঁড়ায় এবং তাদের 3 শক্তি এক হয়ে বিশাল এক আলোর ছটা তৈরি করে। অসুর চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে যায়। দুর্গ ভেঙে পড়ে, রাজা প্রতাপ মুক্ত হয়ে যান, যা দেখে তারা 3 পরিকন্যা আনন্দে হাসতে থাকে। আমার সাহসী কন্যারা, তোমরা প্রমাণ করেছো একতা আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তারপর তারা সবাই একসাথে আবার প্রাসাদে ফিরে যায়। তখন আকাশে নতুন সূর্য ওঠে, পাখিরা আনন্দে গান গাইতে শুরু করে, চারিদিকে উৎসবের আমেজ। তারা 3 পরিকন্যা গ্রামের সবাইকে সাহায্য করতে থাকে, সেই সাথে তারাও অনেক হাসি খুশি দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।